হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার ভিডিওতে ৬টা ফেক ডকুমেন্টস নিয়ে আলোচনা করব। আমি বেশ কিছু মাস ধরেই লক্ষ্য করতেছি যে এই ধরনের কিছু ডকুমেন্টস মানুষের কাছে প্রায় আসতেছে এবং এই ডকুমেন্টসগুলো তাদেরকে দিয়ে বলা হচ্ছে যে তাদের ভিসা হয়েছে অথবা তাদের থেকে অর্থনৈতিকভাবে লেনদেন অথবা অনেক প্রতারণা বা হয়রানি স্বীকার করা হচ্ছে। সো এই ডকুমেন্টসগুলো সত্য না মিথ্যা এই বিষয়ে আমার কাছে ডেইলি অনেক ইনফরমেশন আছে। তো আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এগুলো যাচাই বাছাই করবেন, কিভাবে বুঝবেন যে এই ডকুমেন্টসগুলো ফেক। তো আপনারা যেভাবে চেষ্টা করতেছেন ডকুমেন্টস যাচাই বাছাই করার কিছু বেসিক সিস্টেম যদি আপনারা জানেন তো অবশ্যই আপনারা নিজেকে প্রতারণা থেকে রক্ষা করতে পারবেন। তো আজকে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। আপনারা যারাই বিদেশ নিয়ে ঘাটাঘাটি করতেছেন অথবা বাইরে ওয়ার্ক পারমিটে যেতে চাচ্ছেন সবাই কিন্তু এই ভিডিওটা দিয়ে উপকৃত হতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত হচ্ছে ফেক অফার লেটার। সো এটা এক ভাইয়ের জন্য দিয়েছে, সে আমাকে ইনবক্সে পাঠিয়েছিল। সো এই ডকুমেন্টসগুলো আমার কাছে কেন ফেক মনে হয়েছে সেটা আমি আপনাদেরকে বলতেছি। প্রথমত বিষয় হচ্ছে যে পিডিএফ ডকুমেন্টস অথবা প্রিন্টেড ডকুমেন্টস সবসময় কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন বহন করে। কারণ হচ্ছে পিডিএফ ডকুমেন্টস তৈরি করা কিন্তু খুব একটা কঠিন বিষয় না, যে কোনোভাবে যে কোনো কম্পিউটার দিয়ে ঘরে বসেই কিন্তু এই ধরনের ডকুমেন্টসগুলো তৈরি করা যায়। তো প্রথমত হচ্ছে এখানে যে ফন্টগুলো ব্যবহার করা হয়েছে তার নাম এবং পাসপোর্ট নাম্বার। দেখেন যখন কোনো কোম্পানি কোনো অফার লেটার তৈরি করে তাদের একটা স্ট্রাকচার থাকে এবং সেটা একটা অ্যালাইনমেন্ট থাকে। কোনো ধরনের কখনো কোনো অ্যাপ্লিকেশনে দেখবেন না যে আপনার এই অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়েছে। এখানে একটা দাগ আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে তাদের মার্জিন। সবসময় লেখা মার্জিন বরাবরই থাকবে এবং এটা একটা মিডল পয়েন্ট থাকবে এবং তার মিডলের অনুযায়ী দুই পাশে কিন্তু ইকুয়ালি এটা ডিভাইডেড করা থাকবে। সো এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার দেখেন যে পাসপোর্টের লেখাটা চলে এসেছে মার্জিনের বাইরে এবং এই যে নেম লেখাটা চলে এসেছে এইখানে, এবং এইখানে তারা যেই কোলন চিহ্ন দিয়েছে কিন্তু এখানে কিন্তু সেটা দেয়নি, তারা কিন্তু ভুলে অন্য একটা পড়ে গেছে। কিন্তু কোনো কোম্পানি কখনো এই ধরনের ভুল করবে না। এর পরবর্তীতে হচ্ছে আপনার এইখানের যে লেখার যে ফন্ট আর এই ফন্টটা এক না, এটা একটু ছোট এটা একটু বড়। তো এখানে আমি যদি নামটা চেঞ্জ করে দেই, এরকম 10 থেকে 15টা অফার লেটার বানাইতে আমার সময় লাগবে 5 থেকে 10 মিনিট। সো এই গেল প্রথম অংশ। তারপরে হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, যেটা এই ফ্যাক্টরি ওয়ার্কার ক্ষেত্রেও সেম। সো আপনার একটা জিনিস এখানে খেয়াল করেন, প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রয়েছে, কিন্তু এই যে ফ্যাক্টরি ওয়ার্কারের ক্ষেত্রে এখান থেকে যে গ্যাপটা আর এখানের গ্যাপটা কিন্তু অনেক বড়। এটা কখনোই এটা এরকম হওয়ার কথা না। আবার সেম এখানেও প্রত্যেকটা লেখা কিন্তু এই সোজা রয়েছে, কিন্তু তার এই ফ্যাক্টরি ওয়ার্কারের লেখাটাই কিন্তু এটার বাইরে চলে এসেছে। তো এগুলো হচ্ছে আমাদের খুঁটিনাটি বিষয়, কারণ যখন একটা জিনিস বানায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে এরা খুব একটা এক্সপার্ট হয় না, তাই এদের কাজগুলো খুব দেখলেই ভালোভাবেই বোঝা যায় যে এটা ফেক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যায় খুবই এক্সপিরিয়েন্স এবং স্কিলড গ্রাফিক্স ডিজাইনার দিয়ে তারা কাজ করে থাকে, সেগুলো ধরতে একটু কষ্ট হয়, বাট সেটারও আমার কাছে সলিউশন আছে, আমি আপনাদেরকে ভিডিওর শেষ পর্যায়ে দিয়ে দিব। সো এগুলো হচ্ছে বেসিক প্রবলেম যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা যাচাই বাছাই করবো। এর পরবর্তীতে আমি আসি, এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেস অনুযায়ী যে কোম্পানি আছে সেই কোম্পানির সাথে এই কোম্পানির নামের কোনো মিল নেই। দ্বিতীয় কথা হচ্ছে এই কোম্পানিতে এখানে কোনো প্রকার মেইল অ্যাড্রেস দেওয়া হয়নি। কোম্পানি কখনোই আপনার সাথে সরাসরি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে যোগাযোগ করবে না। সবগুলো অফিসিয়াল কোম্পানি সবসময় আপনার সাথে থ্রু তাদের অফিসিয়াল যে মেইল আছে, তাদের ভেরিফাইড মেইল আইডি দিয়ে আপনার সাথে যোগাযোগ করবে এবং সেই সবগুলো আপনাকে মেইলের মাধ্যমেই পাঠাবে। এখন দেখা গেছে যে আপনার জন্য অ্যাপ্লাই একজনে করছে, তার সাথে যোগাযোগ করতেছে, ভাইয়া হয়ে আপনার কাছে আসতেছে, বাট সেখানেও কিন্তু তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস থাকবে। এখানে শুধুমাত্র এরকম বেনামি একটা নাম্বার দেওয়া কিন্তু কোনো প্রকার ইমেল অ্যাড্রেস নেই, এটা কিন্তু হবে। এখন এক্ষেত্রে আমি এই গেটওয়ে কনস্ট্রাকশন লিখে একটু গুগলে সার্চ করি যে আমার এই কোম্পানিটা কোথায় অবস্থিত একটু দেখি। তো গেটওয়ে কনস্ট্রাকশন লিখে সার্চ করলে এই লোগো অনুযায়ী একটা কোম্পানিও কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই। কোনো কোম্পানির লোগোর সাথে কিন্তু এটা ম্যাচ করতেছে না। তো শুধু গেটওয়ে কনস্ট্রাকশন নামে কোনো কোম্পানি নাই। গেটওয়ে কনস্ট্রাকশন কোম্পানি.inc এই ধরনের কিন্তু কোম্পানি অ্যাভেলেবেল আছে, বাট শুধুমাত্র গেটওয়ে কনস্ট্রাকশন কোম্পানি অ্যাভেলেবেল নেই। তো গেটওয়ে কনস্ট্রাকশনের নামে আমি একটা ওয়েবসাইট পেয়েছি যেটা শুধুমাত্র গেটওয়ে কনস্ট্রাকশন আছে, সেই ওয়েবসাইটটা আমি এখানে সেভ করে রেখেছি আপনাদের জন্য, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একমাত্র এই কোম্পানিটা গেটওয়ে কনস্ট্রাকশনের ওয়েবসাইটের নামে রেজিস্টার্ড আছে, কিন্তু এটা নাম হচ্ছে গেটওয়ে কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। সো শুধুমাত্র গেটওয়ে কনস্ট্রাকশন নামে কোনো কোম্পানি এক্সিস্ট করতেছে না। আর এইটা কানাডিয়ান একটা কোম্পানি, কিন্তু এটার যে অ্যাড্রেস আর এইটার যে অ্যাড্রেস, এটার অ্যাড্রেস কিন্তু ম্যাচ করতেছে না। আর এখানে তাদের একটা অফিসিয়াল মেইল অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে, general@gatewayconstruction.ca, অর্থাৎ তাদের ভেরিফাইড একটা মেইল অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া আছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন এই কোম্পানির নামে কিন্তু সেরকম কোনো ইনফরমেশন বা সেরকম কোনো অনলাইনে কোম্পানি কিন্তু অ্যাভেলেবেল পেলাম না। পাশাপাশি এই লোগো অনুযায়ী কোনো কোম্পানিও পেলাম না, এই নামেরও কোনো কোম্পানি পেলাম না। সো এই ডকুমেন্টসটা টোটালি আমার কাছে একটা ফেক ডকুমেন্টস। তো আমরা কি পেলাম যে প্রথমে একটা ডকুমেন্টস পেলে আমরা ডকুমেন্টসটাকে লাইন বাই লাইন পড়বো এবং প্রত্যেকটা সেক্টরে খুব ভালো করে দেখবো যে কোনো প্রকার কোনো
বানান ভুল আছে কিনা, এরকম কোনো স্পেসিংয়ের প্রবলেম আছে কিনা, কোনো জায়গায় কোনো ফন্টের মিসম্যাচ আছে কিনা, এগুলোকে আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। আমরা এখন সেকেন্ড ডকুমেন্টসটা চলে আসি। এই ডকুমেন্টসটা যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন, দেখবেন যে এই ডকুমেন্টসটার ক্ষেত্রে আপনার উপরের যে এই পার্টের যে অ্যালাইনমেন্টটা, এই অ্যালাইনমেন্টটা কিন্তু কোনোভাবেই ঠিক নেই। আপনারা দেখেন যে এই যে মার্জিনটা, এই মার্জিনটার বাইরে হচ্ছে এখানের এই পতাকারি অংশটা চলে এসেছে, এবং এই মার্জিন থেকে ঠিক এই ছবিটা ঠিক ততটাই দূরে আছে, মানে এটা আরেকটু করে এই পাশে আসতো, বাট যে এটাকে কেটে বসিয়েছে সে এই মার্জিনের সাইজটা মিলাতে পারেনি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনারা দেখেন যে এখানে আপনারা যখন এটাকে জুম দিবেন, এখানে যে ইনফরমেশনের কথা বলা হয়েছে, ধরেন সারনেম, এই অংশটা হচ্ছে ঘোলা এবং একটু ব্লারি, বাট তার যে নাম যেটা দিয়েছে সেটা কিন্তু একেবারে ক্লিয়ার। সো এইখান থেকে আপনারা যদি বিষয়টাকে যাচাই বাছাই করতে চান যে কখনোই কিন্তু একটা পিডিএফ ডকুমেন্টসের অর্ধেক ঘোলা থাকবে অর্ধেক ক্লিয়ার থাকবে, এরকম হবে না। কারণ এটা এরকম কোনো ডকুমেন্টস না যেটা পিডিএফটা আপনি ডাউনলোড করে বা সেটাকে পরবর্তীতে লিখে সেটাকে আবার প্রিন্ট করেছেন। যদি সেরকমই হইতো তাহলে সব কিছুই ঘোলা হয়ে যেত। আর ক্যানাডিয়ান ভিসার ক্ষেত্রে আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু অনলাইন এবং অনলাইন বেসড ভিসার ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয় এবং ফর্ম ফিল আপগুলো সব অনলাইনে বসেই করতে হয়। সো আপনি যখন ক্যানাডিয়ান ওয়েবসাইটে আপনার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পরেই আপনি দেখবেন যে আপনার জন্য এরকম একটা পোর্টাল ওপেন হয়ে গেছে, সেখানে আপনার ডেট বাই ডেট কোন ডেটে কি আপডেট হচ্ছে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখানে কনফার্মেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ট্রান্সমিশন, মানে আপনার অনলাইন অ্যাপ্লিকেশনগুলো পাওয়া সব কিছু সাবমিট কনফার্মেশন সব কিছু কিন্তু এখানে ডেট বাই ডেট দেওয়া আছে, এবং সব কিছু আপনাকে অনলাইনে করতে হবে। আর আপনি যখন অনলাইনে কোনো ফর্ম ফিল আপ করছেন, সেখানে কিভাবে এটা সম্ভব যে আপনার অর্ধেক লেখা ক্লিয়ার এবং অর্ধেক লেখা ঘোলা? তো এটা সত্যি আমার কাছে ফেক মনে হয়েছে, এবং এগুলো একটা প্রবলেম, মেজর প্রবলেম। যদি কোনো ডকুমেন্টস এই ধরনের কোনো প্রবলেম থাকে, এগুলোকে আমরা ফেক হিসেবেই কাউন্ট করি। সো এটার 3 নম্বরে আমি আপনাদেরকে একটা ডকুমেন্টস দেখাচ্ছি। এটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল নোটিফিকেশন লেটার। ঢাকা বাংলাদেশে কানাডার যে অ্যাম্বাসি আছে সেখান থেকে এই ডকুমেন্টসটা প্রদান করা হয়েছে। বাট এটার প্রথমেই যে এটা সমস্যা সেটা হচ্ছে যে এখানে এটা হচ্ছে যে লেখার ভিতরে আপনি দেখেন এই যে এইখানে তারা যেই আর্টিকেলটা লিখেছে, এই প্রথম প্যারাগ্রাফের নিচে এসে এখানে হঠাৎ করেই NEW, এই নিউ এর ডব্লিউটা ছোট হয়ে গেছে, এবং এমপ্লয়ার ইন কানাডা এটাও ছোট হয়ে গেছে। বাট এটা কিন্তু আগের এই সাইজ অনুযায়ী ম্যাচ করার কথা, বাট এটা হঠাৎ করে ছোট হয়ে যাওয়ার কারণ হচ্ছে তারা যদি এটাকে ছোট করে না দেয় তাহলে এই লেখাটা এই পর্যন্ত চলে আসে। এটা এই জন্য মিলানোর কারণে তারা এটা ছোট করে দিয়েছে। তারা ভেবেছে হয়তো এটা কারোর চোখে পড়বে না, বাট এগুলো চোখে পড়ে। সব থেকে বড় বিষয় হচ্ছে নিচে চলে আসলে এইখানে দেখেন যে এটা ঢাকা বাংলাদেশের এম্বাসি, সো এটা ঢাকা বাংলাদেশে অবস্থিত, এবং নিচের দিকে আমরা যদি আসি এখানে দেখতে পাচ্ছি একটা ওয়াটারমার্ক দেওয়া আছে, সিলের মতো একটা সিগনেচার দেওয়া আছে, এখানে আমার কনসুলারের নাম দেওয়া আছে এবং একটা বারকোড দেওয়া আছে। বিষয়গুলো যদি আমি একটু যাচাই বাছাই করি, এখানে আমার কাছে আরও একটা ডকুমেন্টস আছে, এটাও ঢাকা বাংলাদেশের ঠিক 2023 সালেরই, বাট এইটার পুরোপুরি চেহারা আর ওইটার পুরোপুরি চেহারা সম্পূর্ণই ভিন্ন। আর এখানের সিগনেচার, এখানের ভিসার লোগো এটা কিন্তু ভিন্ন, এবং নিচে যেটা সব থেকে বড় বিষয়, এখানে বাংলাদেশে অ্যাড্রেস থাকার কথা, বাট এখানে কিন্তু সেটা নেই। না, এটা হচ্ছে ক্যানাডিয়ান একটা অ্যাড্রেস এখানে দেওয়া। এখানে ওয়াটারমার্কটা এখানে বসানো, দুইটা ওয়াটারমার্ক একসাথে এটা বসানো হয়েছে। এই যে একটা রাউন্ড দেওয়া, এর মাঝখানে আবার এই একটা স্কোয়ার দেওয়া। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, এই যে মাঝখানে একটা স্কোয়ার ওয়াটারমার্ক, এই যে এটা দেওয়া, দুইটা ওয়াটারমার্ক দিয়ে একসাথে তারা এটা বানিয়েছে। এখন কোনোভাবেই কিন্তু ক্যানাডিয়ান গভর্নমেন্টের কাছে এতটাও খারাপ সময় আসেনি যে তারা একটা ওয়াটারমার্ক ডিজাইন করতে পারবে না। সো এটা একটা সম্পূর্ণ ফেক একটা ডকুমেন্টস। এর পরবর্তীতে আমি আরও দুইটা ডকুমেন্টস দেখাচ্ছি, এই দুইটা একসাথে। এক্ষেত্রে যে ডকুমেন্টসটা এটা 2023 সালের ডকুমেন্টস, বাট এই ভাই আমাকে 2024 সালে পাঠাইছে। এই ভাইটা খুব বেশি সহজ সরল, যে 2023 সালে এরকম একটা লো গ্রেডের ছবি দিয়ে কিন্তু তাকে বলতেছে তার ভিসা হয়ে গেছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এটার 2007 সালের সিগনেচার, এই সিগনেচারের নিচে একটা ডেট দেওয়া আছে, এটা হচ্ছে 2007 সালের। আর এই বিষয়গুলো আমরা যদি একটু চোখ কান খোলা রাখি তাহলে আমাদের চোখে কিন্তু বিষয়গুলো পড়ে যায় যে আসলে এগুলো ফেক ডকুমেন্টস। বাট আমরা তারপরেও কেন যেন বারবারই এগুলোর পিছনে টাকা খরচ করি এবং আমরা এগুলো দেখে বিশ্বাস করে ফেলি যে হ্যাঁ আমার তো ভিসা হয়ে গেছে। এটার ওয়াটারমার্কটা দেখেন, এটার ওয়াটারমার্কটা দেখেন। সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে মেজর প্রবলেম যেটা হয়েছে বর্তমানে, যেহেতু মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে, প্রতারকের পদ্ধতিও কিন্তু চেঞ্জ হচ্ছে। এক্ষেত্রে দেখেন তারা ক্যানাডিয়ান একটা এনআইডি কার্ড বানিয়েছে, এবং ক্যানাডিয়ান এই এনআইডি কার্ডে তারা প্রথমে এটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড বানিয়েছে, রেসিডেন্স কার্ড, এবং এটা হচ্ছে তার কিন্তু অফিসের আইডি কার্ড বানিয়েছে। সেখানে লেখা আছে হায়ারিং ম্যানেজার,
ক্যানাডিয়ান সোলার নামে একটা কোম্পানি, তার একটা হায়ারিং ম্যানেজার, এবং হচ্ছে এটা তার ক্যানাডার রেসিডেন্স কার্ড। সো এটা তাদেরকে দিয়ে বোঝানো হচ্ছে যে আমি ক্যানাডার নাগরিক এবং আমি তোমাকে ক্যানাডা নিয়ে আসতে পারবো। মানুষ চিন্তা করতেছো বাবা আমি একজন ক্যানাডিয়ান নাগরিকের সাথে এত বড় একটা কোম্পানির হায়ারিং ম্যানেজারের সাথে কথা বলতেছি, তো আসলে কি বিষয়গুলো এরকম? ওয়েল, আমি ক্যানাডিয়ান রেসিডেন্স কার্ডটা আপনাদেরকে দেখাচ্ছি গুগল থেকে নিয়ে। তো এই সব কিছুই কিন্তু একটা কার্ড, এটা কিন্তু কোনো প্রকার কোনো কাগজ না, এটা একটা কার্ড রাউন্ড করা। আমাদের যেরকম ভিসা কার্ড দেওয়া হয়, এটিএম কার্ড দেওয়া হয়, এবং আমাদের যে স্মার্ট এনআইডি কার্ড বাংলাদেশ থেকেও বাংলাদেশ সরকার রিসেন্টলি যেটা দিয়েছে, ড্রাইভিং লাইসেন্সের যে আমাদের ড্রাইভিং লাইসেন্স কার্ড, গাড়ির কাগজ, সবকিছু কিন্তু কার্ড সিস্টেমে আসতেছে। এটাও সেরকম একটা কার্ড, প্লাস্টিকের শক্ত একটা কার্ড। আর এইখানে এটা যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা চারকোনা রাউন্ড করা এবং হচ্ছে কম্পিউটার প্রিন্টেড লেমিনেটিং করা একটা কাগজ। তো একটা কাগজ আর একটা কার্ডের ভিতরে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। সো এইটা আমরা কখনোই অরিজিনাল হিসেবে নিতে পারবো না। যতগুলো আপনার ক্যানাডিয়ান রেসিডেন্স কার্ড আছে এখানে ছবিটা অলমোস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাট তার এখানে ছবিটা একেবারে কালার ছবি। এটা কিভাবে সম্ভব? তো আমরা যদি একটু যাচাই বাছাই করি তাহলেই দেখতে পাবো যে বিষয়গুলোর ভিতরে কিন্তু অনেক প্রবলেম বেরিয়ে আসে। সো এইভাবে শুধুমাত্র কিছু কমন সেন্স ইউজ করে কিন্তু আমরা যে কোনো ডকুমেন্টস যে কোনোভাবে যে কোনো জায়গায় বসে চেক করে নিতে পারি, এবং চেক করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের সাথে কি স্ক্যাম হচ্ছে বা আমরা কি কোনোভাবেই প্রতারণার শিকার হচ্ছি কি না। তো এখন আপনারা যেভাবেই প্রসেস করেন না কেন এই ডকুমেন্টসগুলোকে এভাবে যাচাই বাছাই করার চেষ্টা করবেন, তারপর আপনাদের নিজস্ব বুদ্ধিমত্তা কাজে লাগাবেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যদি যোগ্যতা না থাকে কোনোভাবেই কিন্তু বাইরে যাওয়া সম্ভব হবে না। কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, নিউজিল্যান্ড এসব কোনো কান্ট্রিতেই কিন্তু এরকম করে শুধুমাত্র টাকার কন্টাকে যাওয়াটা নিয়ার টু ইম্পসিবল। সো শর্টকাট ওয়েতে মানুষকে টাকা দিয়ে বিদেশে যাওয়ার চিন্তাভাবনা মাথা থেকে বাদ দিয়ে স্কিল ডেভেলপ করা শুরু করেন, নিজের হাতের যোগ্যতা তৈরি করা শুরু করেন, নিজেকে যোগ্য প্রমাণ করেন, তখন দেখবেন যে নিজেই ভিসা প্রসেসটা করতে পারতেছেন, কারোর সাহায্য প্রয়োজন হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।